আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে অধিক গুরুত্বপূর্ণ একটা সাবজেক্টের এমসিকিউ লেকচার সাজেশন নিয়ে আসছি। আপনারা অবশ্যই অবগত আছেন, কৃষি শিক্ষা। কৃষি শিক্ষা এমন একটা সাবজেক্ট, যেই সাবজেক্টে যদি মার্ক ভালো ওঠানো সম্ভব হয় তাহলে অবশ্যই আপনাদের রেজাল্টটা অনেক সুন্দর হবে, বা এই কৃষি শিক্ষার রেজাল্ট এইটা প্রভাব পড়বে আপনাদের রেজাল্টের উপর। আপনারা অবশ্যই অবগত আছেন, কৃষি শিক্ষা যাদের অপশনাল সাবজেক্ট তারা অবশ্যই একটা ভালো একটা গুড সাইডের ভিতরে আছেন, কারণ কৃষিতে রেজাল্ট অনেক সুন্দর করা যায়। কিন্তু আমি ভিডিওটা দিতাম না যদি না আমি আপনাদের প্রথম পত্রের এমসিকিউ সাজেশনটা বা এমসিকিউ যে প্রশ্নটা এইটা দেখলাম যে অনেক কঠিন কঠিন কিছু কোশ্চেন করছে। তো তারই ধারাবাহিকতায় যেন আর দ্বিতীয় পত্রে কোনো সমস্যা না হয়, সেই জন্য এই ভিডিওটি দেওয়া। আপনারা অবশ্যই অবগত আছেন যে আপনারা যারা আমার লেকচার করেন বা লেকচার দেখেন তারা অবশ্যই জানেন যে আমার লেকচারগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। কেন? কারণ আমি বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করি, আপনাদের সঙ্গে এই কোশ্চেনগুলো শেয়ার করি। দেখেন, তারই ধারাবাহিকতায় আজকে আমরা কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের এমসিকিউ সাজেশন আলোচনা করব অধ্যায় ভিত্তিক। আপনারা অবশ্যই অবগত আছেন যে এই কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র মোট 4টা অধ্যায় পড়তে হবে। 4টা অধ্যায় থেকে আমি গুরুত্বপূর্ণ কিছু কিছু বহু নির্বাচনী প্রশ্ন দিয়ে রাখছি। দেখেন, সর্বপ্রথম আমরা জানব প্রথম অধ্যায় মৎস্য চাষ। মৎস্য চাষ অধ্যায়টা কিন্তু অধিক সহজ একটা অধ্যায়, তাই না? দেখেন, এখান থেকে আমরা বহু নির্বাচনী প্রশ্ন উত্তর জানব। বাংলাদেশের প্রধান খাল ও নদী সমূহ কোন ধরনের মাছের জন্য উপযুক্ত? এইটা হচ্ছে মিঠা পানির। তারপরে দেখেন, কোনটি একটি পোনা মাছ নয়? কোনটি একটি পোনা মাছ নয়? এইটা হচ্ছে ইলিশ। তারপরে দেখেন, মৎস্য চাষে পলিমাটি কেমন গুরুত্বপূর্ণ? এটা হচ্ছে পুষ্টি সরবরাহ করে। এইরকম কতটা গুরুত্বপূর্ণ মাছের জন্য, যেহেতু ওইটা কি সরবরাহ করে? পুষ্টি সরবরাহ করে। তাই দেখেন, আধুনিক পদ্ধতিতে মাছ চাষে অধিক উৎপাদনের জন্য কোনটি প্রয়োগ করা হয়? এইটা হচ্ছে সার প্রয়োগ করা হয়। কি সার? এটা হচ্ছে নাইট্রোজেন সার। এই সারটা হচ্ছে ওই যে আমরা বলি না ইউরিয়া সার, এইটার পাশাপাশি আমরা টিএসপি এইরকম কিছু সারও প্রয়োগ করতে পারি। পুকুর প্রস্তুতের প্রধান ধাপ কোনটি? পুকুর প্রস্তুতের প্রধান ধাপ হচ্ছে জঞ্জাল আগাছা পরিষ্কার করা। আর পুকুরে যদি জঞ্জাল বা আগাছা থাকে তাহলে সেখানে বিভিন্ন কীট পতঙ্গ বা এই যে সাপ এগুলো থাকবে, যেগুলো আমাদের মাছের ক্ষতি হবে, আমার পুকুরের ক্ষতি হবে, মাছ ধরে খাবে তারা, এরকম কিছু বিষয়। তারপর দেখেন, মাছ চাষে কোনটি গুণগত মান উন্নত করতে সাহায্য করে? সেটা হচ্ছে রোগ প্রতিরোধ। আমাদের মাছের গুণগত মান বৃদ্ধি করতে পারে হচ্ছে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেলে, এইরকম কিছু বিষয়। নিম্নলিখিত কোনটি চাষযোগ্য মাছ নয়? এইটা হচ্ছে কাঁকড়া। এখন কিন্তু উন্নত প্রযুক্তি ব্যবহার করে কাঁকড়াও চাষ করা হচ্ছে, কিন্তু আপনাদের এই পড়াটা 2009 সালের পড়া, এইরকম কিছু বিষয়। তো এই 9 সালের দিকে এই কাঁকড়া চাষ কিন্তু সম্ভব ছিল না। আর এখন আপনারা ইউটিউব ফেসবুকে অনেকেই দেখে থাকবেন যে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে এখন কাঁকড়াও চাষ করা হচ্ছে, বা কাঁকড়া এখন চাষ করে বিদেশেও আমদানি করা হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে। তারপর দেখেন, কোন পদ্ধতিতে মাছ চাষে পুকুর ব্যবহার হয় না? কোন পদ্ধতিতে মাছ চাষে পুকুর ব্যবহার করা হয় না? এটা হচ্ছে খাঁচা পদ্ধতি। খাঁচা পদ্ধতি কীরকম? দেখবেন আপনারা এইরকম কোনো একটা খোলা মাঠেও খাঁচার মতো একটা আবদ্ধ একটা পুকুরের মতো মাটির উপরে পলিথিন ব্যবহার করে তার ভিতরে মাছ চাষ করে রাখতেছে, এরকম কিছু বিষয়। তারপর দেখেন, মাছের খাদ্য হিসাবে কোনটি ব্যবহার করা হয় না? এটা হচ্ছে মাটি হচ্ছে খাদ্য হিসেবে ব্যবহার করা হয় না। এখন প্রাকৃতিক খাদ্যর পাশাপাশি আপনারা দেখতে পারবেন যে বাহির থেকে কৃত্রিম উপায়ে খাদ্য প্রয়োগ করা হয়, এইটা। তারপর দেখেন, চুন পুকুরে ব্যবহার করা হয় কেন বলেন তো? জলের অম্লতা দূর করার জন্য। আমাদের যখন পানি নষ্ট হয়ে যায় তখন কিন্তু চুন প্রয়োগ করা হয়, এইরকম একটা বিষয়। মাছ চাষে যে প্রক্রিয়া সব ধরনের মাছ একসঙ্গে চাষ করা হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় পলিকালচার। কি বলা হয়? পলিকালচার। এইটা হচ্ছে যখন মাছগুলো সকল মাছ একসঙ্গে পালন করা হয়, এরকম কিছু বিষয়, বা চাষ করা হয়, তখন সেটাকে বলা হয় পলিকালচার। তারপরে দেখেন, কৃত্রিম প্রজনন প্রক্রিয়ার নাম কি?
কৃত্রিম প্রক্রিয়ার প্রজননের নাম হচ্ছে হরমোন প্রয়োগ। তারপরে হচ্ছে হ্যাচারির উদ্দেশ্য কি? হ্যাচারির উদ্দেশ্য হচ্ছে পোনা উৎপাদন করা। আপনারা অবশ্যই অবগত আছেন, যাদের পুকুর আছে তারা দেখতে পারবেন যে হ্যাচারির থেকে কিছু লোক মানে পোনা সংগ্রহ করে নিয়ে এসে আমাদেরকে সরবরাহ করে, বা আমরাই পোনা, সুন্দর পোনা বা 1 নম্বর পোনা নেওয়ার জন্য আমরা হ্যাচারিতে যেয়ে থাকি, এরকম কিছু বিষয়। মাছের রোগ নির্ণয়ের ব্যবহার, মাছের রোগ নির্ণয়ে কি ব্যবহার করা হয়? এইটা হচ্ছে মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপ ব্যবহার করা হয়। মাছে এমন কিছু প্রজাতির ফাঙ্গাল বা ইনফেকশন ধরে, দেখবা যে শরীরে ছোট ছোট লাল লাল দাগ থাকে, এগুলো একটা উকুনের মতো মাছের, সেইটা মাছকে ধ্বংস করে দেয়, এরকম কিছু বিষয়। সেগুলো দেখার জন্য মাইক্রোস্কোপ লাগবেই অবশ্যই। মাছ চাষে উপযুক্ত পিএইচ মাত্রা কত? 6.5 থেকে 8.5 পর্যন্ত। রুই মাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে লাবেও রোহেটা। লাবেও রোহেটা। তারপরে দেখেন, হ্যাচারিতে পানি সরবরাহ নিয়ন্ত্রণে কি প্রয়োজন? প্রয়োজন হচ্ছে ইনলেট ও আউটলেট। প্রয়োজন হচ্ছে ইনলেট ও আউটলেট। তারপরে দেখেন, কোন মাছ দ্রুত বর্ধনশীল? এটা হচ্ছে কাতলা। তারপরে হচ্ছে মাছ চাষে উৎপাদন বাড়তে কোনটি গুরুত্বপূর্ণ? মাছ চাষে উৎপাদন বাড়াতে কোনটি গুরুত্বপূর্ণ? এটা হচ্ছে সঠিক ব্যবস্থাপনা। মৎস্য চাষে মৎস্য চাষে শীট অপশন। শীট অপশন বলতে কি বোঝায়? শীট অপশন বলতে বোঝায় পুকুরের তথ্য সংরক্ষণ করা। পুকুরের তথ্য সংরক্ষণ করাকে বলা হয় শীট অপশন। তারপরে দেখি আমরা দেখব দ্বিতীয় অধ্যায়, পোলট্রি পালন। পোলট্রি কি ভাইয়া? ওই যে মুরগি, পোলট্রি মুরগি আছে কি? হ্যাঁ, এই মুরগিটা পালন। আমরা সেই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখব। দেখেন, পোলট্রি বলতে কি বোঝায়? হাঁস মুরগি। পোলট্রি বলতে বোঝায় হাঁস মুরগি। ব্রয়লার মুরগি কোন উদ্দেশ্যে পালন করা হয়? এটা মাংস উৎপাদনের জন্য। আপনারা অবশ্যই অবগত আছেন, বিভিন্ন প্রকার মাংস অনেক মূল্য দিয়ে কিনতে হয়, যেমন গরুর মাংস 800 টাকা, এরকম অনেক টাকা। তো এই সাধারণ মানুষ বা এই মাংসের যে চাহিদাটা, এই চাহিদাটা মেটানোর জন্য আমরা ব্রয়লার মুরগি উৎপাদন করে থাকি, যাতে মাংসের চাহিদাটা নিয়ন্ত্রণে থাকে। তারপরে দেখেন, লেয়ার মুরগির মূল কাজ কি? ডিম দেওয়া। দেখেন, ব্রয়লার মুরগি কিন্তু ডিম দিবে না, বা ডিম দিলেও ওইভাবে বিক্রয় করা হয় না, ওইটা হচ্ছে মানে বীজ হিসেবে ব্যবহার করা হয়, মানে আবারও ওইটা উৎপাদনের জন্য ব্যবহার করা হয়। যেমন ব্রয়লার মুরগি ওই ডিম থেকে আবার উৎপাদন করা সম্ভব। আর এই যে পোলট্রি লেয়ার যেইটা আছে, সেই লেয়ার কিন্তু শুধুমাত্র ডিম দেবে, ওই যে লাল ডিম যেইটা। তারপরে দেখেন, ব্রয়লার মুরগি কত দিনে বাজারজাতের উপযোগী হয়? 35 থেকে 40 দিনে। মানে এই 35 থেকে 40 দিনে কিন্তু একটা ব্রয়লারের ওজন যদি আপনারা করতে চান, 10 কেজি পর্যন্ত করা সম্ভব, শুধুমাত্র এই কৃত্রিম উপায়ে যে খাবারটা দেওয়া হয় সেইটার মাধ্যমে, এরকম কিছু বিষয়। মুরগির জন্য উপযুক্ত তাপমাত্রা কত? মুরগির জন্য উপযুক্ত তাপমাত্রা কত সেইটা দেখেন, আমরা দেখি, সেইটা হচ্ছে 20 থেকে 25 সেলসিয়াস ডিগ্রি। দেখেন, আপনারা অবশ্যই দেখবেন পোলট্রি মুরগির যে খামারগুলো, সেখানে কিন্তু অনেক বড় বড় পাখা বা এরকম বাতাসের ব্যবস্থা রাখা হয়, যাতে তাপমাত্রা কিসে থাকে? নিয়ন্ত্রণে থাকে। বাচ্চা মুরগির খামারকে কি বলা হয়? এইটাকে বলা হয় রুডার হাউস। কি বলা হয় ভাইয়া? রুডার হাউস। মুরগির খাদ্যে কি বেশি প্রয়োজন? সেটা হচ্ছে প্রোটিন। তারপরে দেখেন, মুরগির রোগ প্রতিরোধ কোনটি ব্যবহার করা হয়? মুরগির রোগ প্রতিরোধে কি ব্যবহার করা হয় বা কোনটি ব্যবহার করা হয়? টিকা। আপনারা অবশ্যই আছেন, মনে করেন বা জানেন, এই যে টিকা কিন্তু দেওয়া হয়, এই টিকাটা এমন একটা বিষয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর সঙ্গে সঙ্গে তাদের দৈহিক আকৃতিও বৃদ্ধি করে। তারপরে দেখেন, কোন জাতের মুরগি বেশি ডিম দেয়? এটা হচ্ছে লেয়ার জাতের। একটি লেয়ার মুরগি বছরে গড়ে কতটি ডিম দিতে পারে? এটা হচ্ছে 250 বা তার বেশি। দেখেন, 365 দিনে 1 বছর, তাহলে 365 দিনের ভিতরে 250-এরও বেশি মুরগি ডিম দিতে পারে, তাহলে অনেক ডিম দেয় কিন্তু। তারপর দেখেন, মুরগির খাদ্য তালিকায় কোনটি অপ্রয়োজনীয়? সেইটা হচ্ছে মাছের ময়লা। মাছের ময়লা কিন্তু মুরগি খাবে না বা খায় না, এইটা। বাকি 3টা কিন্তু অবশ্যই খাবে। দেখেন, তারপরে পোলট্রি খামারে আলো দেওয়ার উদ্দেশ্য কি? পোলট্রি খামারে আলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ডিম
উৎপাদন বাড়ানো, এর পাশাপাশি কিন্তু তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য, এটা হচ্ছে পোলট্রি যেহেতু দেওয়া আছে, তাহলে আপনারা অবশ্যই ডিম উৎপাদন বাড়ানোর জন্য দিবেন। আর যখন ব্রয়লার ব্যবহার করা হবে তখন অবশ্যই দেখবেন যে সেখানে কিছু লাল জাতীয় বাল্ব দেওয়া থাকে। আপনারা অবশ্যই দেখলেন 30 থেকে 35 বা 25 থেকে 35 ডিগ্রি ওনারা সহন করতে পারে ওই মুরগিটা, মানে এই তাপমাত্রার ভিতরে থাকতে পারে, এইরকম কিছু বিষয়। তা সেইটা নিয়ন্ত্রণে রাখার জন্য অবশ্যই পাখা ব্যবহার করে। কোন রোগটি পোলট্রির জন্য মারাত্মক? এটা হচ্ছে নিউ ক্যাসল। তারপরে মুরগির রোগ ছড়িয়ে পড়ে প্রধানত কিভাবে? এইটা হচ্ছে খাবার ও পানির মাধ্যমে। তারপর দেখেন টিকা প্রয়োগের উত্তম সময় কখন? এইটা হচ্ছে রোগের আগে, মানে রোগ আসার আগে যদি আমরা সঠিক চিকিৎসা দিতে পারি তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, রোগ আসার পরে নয়। ব্রয়লার ও লেয়ারের মধ্যে পার্থক্য কী? উৎপাদনের লক্ষ্য, মানে একটা মাংস দেওয়ার জন্য এবং আরেকটা ডিম দেওয়ার জন্য, লক্ষ্যের উপর ভিত্তি করে এটা পার্থক্য দেওয়া হয়। তারপরে হচ্ছে ডিপ লেয়ার পদ্ধতি কী? ডিপ লেয়ার পদ্ধতি হচ্ছে পাটখড়ি বা ছাই বিছিয়ে মুরগি পালন। তারপরে পোলট্রি খাদ্যে বা ক্যালসিয়ামের অভাবে কি হয়? ডিমের খোলস পাতলা হয় বা খোলস পাতলা হয়। তারপর দেখেন মুরগির খাদ্যে কি ব্যবহৃত হয় না? এইটা হচ্ছে গরুর মাংস। মুরগির খাদ্যে গরুর মাংস ব্যবহার করা হয় না, বাকি সব হয়। তারপর দেখেন পোলট্রি পালন কোন খাতে পড়ে? এটা কৃষির ভিতরে পড়ে যায়। তৃতীয় অধ্যায় দেখব আমরা পশুপালন থেকে। ইনশাল্লাহ কি আছে। পশুপালনের প্রধান উদ্দেশ্য কি? খাদ্য ও আয়। পশু থেকে আমরা খাদ্য পাই বা এই যে খাবার পাই, যে পশু যদি জবাই করি তাহলে সেখান থেকে মাংস উৎপাদন হয়, আর সেইটা বিক্রয় করলে আয়ের উৎস হিসেবে ব্যবহার করা যায়। বাংলাদেশের সবচেয়ে প্রচলিত গৃহপালিত পশু কোনটি? এটা হচ্ছে গরু। গাভীর গর্ভধারণকাল সাধারণত কতদিন? এইটা হচ্ছে 280 দিন। তারপরে কোন জাতের গরু দুগ্ধ উৎপাদনে প্রসিদ্ধ? এটা হচ্ছে জার্সি। তারপরে ছাগলের গর্ভকাল কতদিন? 147 দিন। গরু ও মহিষের খাবারে কোনটি অপরিহার্য? সেইটা হচ্ছে লবণ। গরু এবং মহিষকে লবণ খাওয়াতে হয়, এরকম একটা বিষয়। ঘাসজাত খাদ্যকে কি বলা হয়? এইটাকে বলা হয় রাফেজ। তারপরে গরুর শরীরে পরজীবীর আক্রমণ হলে কি হতে পারে? এইটা হচ্ছে দুর্বলতা, মানে গরুর শরীরে যদি পরজীবী বেড়ে যায় তাহলে গরু দুর্বল হয়ে যাবে, এরকম বিষয়। কোনটি একটি কৃত্রিম প্রজনন পদ্ধতি? এইটা হচ্ছে ইনসেমিনেশন। তারপরে দেখেন পশুর গায়ে জ্বর হলে কি করা উচিত? এইটা হচ্ছে চিকিৎসকের পরামর্শ। তারপরে ছাগল পালনের জন্য কোন জাতটি কোন জাতটি বাংলাদেশের জনপ্রিয়? সেটা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল। ছাগলের কোন জাতটা বাংলাদেশের জনপ্রিয়? এটা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল। তারপরে দেখেন গাভী সাধারণত বছরে কয়টি বাচ্চা দেয়? একটি। পশুর রোগ প্রতিরোধের জন্য কোনটি করা হয়? এটা হচ্ছে টিকা প্রদান। গরু কত মাস বয়সে প্রজননের উপযুক্ত হয়? এটা হচ্ছে 18 থেকে 24 মাস। তারপর দেখেন গাভীর দুধে সবচেয়ে বেশি কোন পুষ্টি উপাদান থাকে? এটা হচ্ছে ফ্যাক্ট কি? এটা হচ্ছে চর্বি জাতীয়, এরকম কিছু বিষয়। কোন রোগে পশুর চামড়ায় ঘা হয়ে যায়? কোন রোগে? এটা হচ্ছে খুরা রোগে চামড়ায় ঘা হয়। তারপর দেখেন পশুপালন কোন খাতের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে কৃষিখাতের। গরুর দুধে পানির পরিমাণ প্রায় কত? এটা হচ্ছে 85%। তারপর দেখি ছাগল বছরে কয়বার বাচ্চা দেয়? 2 বার। তারপরে একটি গরুর খাদ্য নয়। কোনটি গরুর খাদ্য নয়? গরুর খাদ্য নয় হচ্ছে মাছ। তারপরে দেখেন আমরা জানবো সর্বশেষ অধ্যায় বনায়ন। এই বনায়ন থেকে আমরা এমসিকিউ দেখব। তারপর দেখেন বনায়ন বলতে কি বোঝায়? বনায়ন বলতে গাছ লাগানো বোঝায়। কোনটি বনভূমির উপকারিতা নয়? এইটা হচ্ছে বন্যবৃদ্ধি। তারপর দেখেন নিচের কোনটি সামাজিক বনায়নের উদাহরণ? এটা হচ্ছে রাস্তার ধারে গাছ লাগানো। উপকূলীয় বনায়নের প্রধান গাছ কোনটি? এটা হচ্ছে সুন্দরী গাছ। তার ম্যানগ্রোভ বন কোথায় বেশি দেখা যায়? এটা হচ্ছে উপকূলীয় অঞ্চল। তারপর নিচের কোনটি বনায়নের উপত্যকা? বনায়নের উপকারিতা।
উপকারিতা হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে, এইরকম কিছু বিষয়। বনজ সম্পদ বলতে কি বোঝায়? কাঠ, বাঁশ, রজন। তারপরে দেখেন কোনটি পরিবেশ বান্ধব গাছ? এইটা হচ্ছে বাঁশ। কোনটি বন ধ্বংসের কারণ? এইটা হচ্ছে অবৈধ কাঠ কাটা। তাই বনজ সম্পদ রপ্তানি করে কোন খাতে আয় হয়? এইটা হচ্ছে বৈদেশিক মুদ্রা। বাংলাদেশে মোট ভূমির কত শতাংশ বনভূমি হওয়া উচিত? এটা হচ্ছে 33%। তারপরে বনকে বলা হয় অক্সিজেনের কারখানা। তারপর দেখেন গাছ কার্বন ডাই অক্সাইড শোষণ করে, কোন গ্যাস ছাড়ে? অক্সিজেন। নিচের কোনটি একটি চিরসবুজ গাছ? এইটা হচ্ছে দেবদারু। তারপর হচ্ছে সামাজিক বনায়নের কারা অংশগ্রহণ করে? এটা হচ্ছে সাধারণ মানুষ। তারপর দেখি নিচের কোনটি বনজ উদ্ভিদের পণ্য? এটা হচ্ছে রজন। তারপরে দেখি বনভূমি কমে গেলে পরিবেশ কি ঘটে? পরিবেশে বৃষ্টিপাত কমে যায়। তারপর দেখেন পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ সপ্তাহ পালিত হয় জুলাই মাসে। কোন মাসে ভাইয়া? জুলাই মাসে। বন সংরক্ষণে কোন আইন কার্যকর রয়েছে? এইটা হচ্ছে বন আইন। তারপরে দেখেন সবুজ বন সুস্থ জীবন, এই স্লোগানটি কোন বিষয়ের সঙ্গে সাংঘর্ষিক বা জড়িত? এটা হচ্ছে বনায়ন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠ এই পর্যন্তই। দেখা হবে আবারও নতুন কোনো আপডেট বা লেকচার সাজেশন নিয়ে। সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকেন, ভালো থাকেন। এবং আজকের এই পিডিএফ স্লাইডটি যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আমি কমেন্টের জবাবে আপনাদেরকে পিডিএফ স্লাইডটির লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।